নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প চোর। ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার ওপর রাখলো। তারপর পকেট থেকে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর এক কৌটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল, নাও, তুলে রাখো। রেনু হাতখানা বাড়াইয়া তাড়াতাড়ি আবার সরিয়ে নিল, যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে। তারপরে সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজ আবার এসব এনেছো যে? অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল, কিন্তু পর মুহূর্তে তীব্র দৃষ্টিতে রেনুর দিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাস্যে বলল, এনেছি বাজারে বিক্রি করবার জন্য। সঙ্গে সঙ্গে সুর বদলে হঠাৎ যেন থমকে উঠল অমূল্য। বলি, জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কি না? রেনু আস্তে আস্তে বলল, হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো, আমি নিতে পারবো না কেন? এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেনু জল চৌকিটার ওপর রেখে দিল। অমূল্য বলল, শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না জানো, তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই হয়। এত চেঁচামেচি, অত সতীপনা কিসের জন্য? আর একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি? এগুলো আমার নিজের পয়সায় কেনা। রেনু স্বামীর দিকে তাকে একটু ম্লান হাসল। দেখো, আর যাই করো, আমার কাছে মিথ্যা কথা বলো না। অমূল্য আবার জ্বলে উঠল। না, খরদর মা গোসাই এসেছে কি না তুমি? তোমার কাছে মিথ্যা বলা কথা বলবো না। এবার সত্যি হাসি পেল রেনু। খরদর মা গোসাই ছাড়া আর কারোর কাছে বুঝি সত্য কথা বলা যায় না? অমূল্য এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল। হাসলো ভারী সুন্দর দেখায় ওকে। কেবল এই গোড়ামিটুকু যদি না থাকতো, এই অতিরিক্ত সূচিবায়ু। রেনু একবার চোখ নামিয়ে নিল, তারপর আবার অমূল্যের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমার ভালোর জন্যই বলি, না হলে আমার আর কি। একদিন যদি হাতে হাতে ধরা পড়ে যাও, তখন দশা হবে কি? তখন মান থাকবে কোথায়? অমূল্য অটুট আত্মপ্রত্যয় বলল, খেপেছ? তেমন কাঁচা হাত আমার নয়। হাত কাঁচা নয়, এই নিয়ে বড়াই করতে লজ্জাও হয় না অমূল্যের। সেই লজ্জায় রেনুর নিজের মরে যেতে ইচ্ছা করে। হাত কাঁচা নয় তা ঠিক, কোনো এক দ্বিধা নেই অমূল্যের। বিয়ের কদিন পরে তারা ট্রামে যাচ্ছিল ইডেন গার্ডেন দেখতে। এক বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য। কন্ডাক্টর এলো টিকিট চাইতে। সঙ্গে সঙ্গে গল্পে অমূল্যের মনোযোগ আরও বেড়ে গেল। কন্ডাক্টর তবু জিজ্ঞেস করলো, বাবু টিকিট? অমূল্য একবার মাথা নেড়ে রেনুর সঙ্গে গল্প করতেই লাগলো। রেনু স্পষ্ট দেখলো কন্ডাক্টরটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল। অমূল্য অনর্গল কথা বলতে লাগলো, কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে। ছি ছি, কি মনে করলো কন্ডাক্টরটা? মাত্র 2 আনার তো ব্যাপার। কন্ডাক্টর একটু দূরে সরে গেলে রেনু চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করলো, টিকিট করলে না যে? অমূল্য হেসে বলেছিল, ও, তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছো? টিকিটই যদি করবো তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন? রেনু অবাক হয়ে বলেছিল, ওমা, ফার্স্ট ক্লাস ছাড়া আবার ভদ্রলোক মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি? তাই বলে টিকিট করবে না? অমূল্য সগৌরবে বলেছিল, একা যখন উঠি তখনই ডব্লিউডিতে চলি, আর আজ তো তুমি সঙ্গে আছো। বিয়ে করার বড্ড খরচ। 2-4 পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায়, তাহলে কি করে চলে বলো? রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে, কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টরকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, তখন রেনুর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। রক্ষা যে সে আগের কন্ডাক্টরটা নয়, এবার সে তাহলে অমূল্যের কাছ থেকে টিকিটের পয়সা আদায় করে ছাড়তো। ছি ছি ছি, এক গাড়ি লোকের সামনে কি করে তাদের মান থাকতো? কি করে মুখ দেখাতো তারা? গাড়ি থেকে নেমে রেনু বলেছিল, ছি, এসব আমি মোটেই পছন্দ করিনি। অমূল্য বলেছিল, কি সব? এই টিকিট না কেটে ট্রামে বাসে চলা? ছি। অমূল্য হেসেছিল ও গম্ভীরভাবে, তুমি বুঝে সেই কথাই ভাবছো? আচ্ছা, সূচিবায়ুগ্রস্ত মেয়ে তো হে তুমি, বুঝতে পারছি তুমি আমাকে ভোগাবে। হিস্ট্রিয়া ট্রিস্ট্রিয়া নেই তো আবার? কেন? তার মানে এইসব মেয়েদের তাও থাকে? রেনু বলেছিল, ছি, সামান্য 2 আনা পয়সার জন্য? অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল, 2 আনা নয়, 2 আনা নয়, 2 আনা 2 আনা, 4 আনা,
দিব্যি 1 প্যাকেট সিগারেট হবে। চাইলে না কেন, সিগারেটের পয়সা আমি তোমায় দিতাম। এর কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত। দেখতে কেমন চিরুনিখানা? রেনু সাগ্রহে হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল, বাহ, চমৎকার তো। কত দাম? অমূল্য বলল, 2.5 টাকা। রেনুর মুখ লাল হয়ে গেল। ছি, এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি? চিরুনি তো আমার অভাব নেই। সেদিন বৌভাতের তো 3খানা চিরুনি পেয়েছি। তাই বলো, এইসব বাজে বাবুগিরি আমার মোটেই পছন্দ হয় না। যে দিনকাল তাতে এভাবে পয়সা নষ্ট করবার কোনো মানে হয়? অমূল্য আত্মপ্রাসাদে হেসে বলল, পাগল হয়েছো? গার্ডের পয়সা ব্যয় করে বাবুগিরি করতে যাব? অত পয়সা পাল ব্রাদার্স দেয় না। রেনু বলল, ও, কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে? অমূল্য হেসে বলল, কেবল সস্তায় নয় হে, একেবারে বিনামূল্যে। জানে কি না আনকোড়া নতুন বউ এসেছে ঘরে? রেনু সলজ্জে বলল, যাও, কি যে বলো, মুখে তোমার কোনো আগল নেই। সত্যি 2.5 টাকার জিনিস কত দামে পেলে বলো না? আমার বৌদির জন্য একখানা আনাবো। অমূল্য অকস্মাৎ চটে উঠল। হয়েছে, আর ন্যাকামি করো না। মেয়েদের ন্যাকামি কখনো কখনো ভালো লাগে, তাই বলে কি সব সময় সহ্য হয়? তার মানে পয়সা লাগেনি, হাত সাফাইতে এসেছে। তা তোমার জন্য পারি বলে তোমার বৌদির জন্য পাততে হবে এমন কি কথা আছে? কিছুক্ষণ গুম হয়ে থেকে রেনু বলেছিল, ও চিরুনিতে আমার কাজ নেই, ওটা তুমি কালই ফেরত দিয়ে এসেছি। অমনি রাগ হয়ে গেল বুঝি? আচ্ছা আচ্ছা, তোমার বৌদির জন্য একখানা হবে, 1000 হলো শালা যত। কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেনি। আজও রেনু চুপ করে রইল। কোন ভদ্রলোকের ছেলে যে সব করতে পারে তা যেন ধারণার আনা যায় না। গরিব তো তার বাপ ভাইও, কিন্তু পরম শত্রুও কি কোনোদিন বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা, হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে? নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনুর। শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো তাকে। আর শুধু হাতে পড়া নয়, আজীবন এই লোকটির সঙ্গেই তাকে বাস করতে হবে, হাসতে হবে, আদর সোহাগ করতে হবে, তারপর ছেলে হবে, মেয়ে হবে, কিন্তু কিছুতেই অমূল্যের প্রবৃত্তি আর বদলাবে না। কেননা এইসব অভ্যাস মানুষের যায় না, বয়স হলেও না, পয়সা হলেও না। রেনু অনেক শুনেছে, অনেক দেখেছে, তারপর সব একাকার হয়ে যাবে। কেউ জানবে না রেনু অন্য প্রকৃতির মেয়ে, এইসব সে সহ্য করতেই পারে না। কেউ একথা বিশ্বাস করবে? সবাই জানবে অমূল্য যেমন ছিচকে চোর, রেনু তেমনই চোরের বউ। অন্ধকার স্বামী ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেনু যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো। এমন একটি লোক তাকে জড়িয়ে ধরেছে যার মন ছোট, প্রবৃত্তি ছোট, পরের দোকান থেকে জিনিস চুরি করে আনতে যার কোনো লজ্জা ঘৃণার বালাই নেই। অমূল্যের চুম্বনে প্রবৃত্তিতে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, আমার একটা কথা শুনবে? কি? রেনু বলল, ওভাবে জিনিসপত্র আর এনো না। সত্যি বলছি, ওসব আমার কিছু দরকার নেই। আমি আর কিছুই চাইনি, কেবল তুমি ভালো হও, ভদ্র হও। 10 জন যদি তোমাকে ভদ্রলোক বলে জানে তাহলে আমার তৃপ্তি। এবার স্তব্ধ হবার পালা অমূল্যের। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল। এই নীতি শিক্ষার দক্ষিণা রেনুকে পুরোপুরি ভাবে না দিয়ে তার শান্তি নেই। রেনু বলল, ও কি রাগ করলে নাকি? তোমার ভালোর জন্যই বলেছি। অমূল্য জবাব দিল, আমিও ভালোর জন্যই বলছি, চুপ করে ঘুমাও। পরদিন ভোরে উঠে অমূল্য স্ত্রীকে কাছে ডাকলো, এই শোনো। রেনু কাছে এসে বলল, কি? অমূল্য ফিসফিস করে বলল, ওপরের বিনোদবাবুর ঘরে কাল নতুন কতগুলি কাঁসার বাটি এসেছে না? রেনু অবাক হয়ে বলল, হ্যাঁ, তাতে তোমার কি? বিনোদবাবুর বউয়ের সঙ্গে তো তোমার খুব ভাব, ও ঘরে তো তোমার অবাধ গতিবিধি। হ্যাঁ, মাসিমা ভারী ভালোবাসেন আমাকে, আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না। অমূল্য তেমনি ফিসফিস করে বলল, তবে তো আরও সুবিধে, দুধ খাওয়ানো হয়ে গেলে কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে। রাগে এবং দুঃখে মুখ দিয়ে রেনুর কিছুক্ষণ কথা শুনল না। একটু পর সে বলল, কি যাতা বলছো? মাথা খারাপ হয়েছে তোমার? অমূল্য অম্লায়ন মুখে বলল, মোটেই না। কাঁসার আজকাল সের কত করে জানো? 2-3টে বাটি যদি সরাতে পারো তাহলে দুদিন বসে দুজনে বেশ থিয়েটার দেখে আসতে পারবো। অমূল্য হাসল। রেনু ক্ষুব্ধ কণ্ঠে বলল, যেমন মানুষ তেমন তার ঠাট্টা। ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না। অমূল্য বলল, ঠাট্টা নয়, সত্যি বলেছিলাম। দুপুরবেলায়
কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগলো। কি সাংঘাতিক মানুষ অমূল্য, কি বৃষ্টি ঠাট্টা সে করতে পারে। কয়েকদিন পরে বেলা 7:30 বাজে, কিন্তু বিছানা থেকে অমূল্যের ওঠার নাম নেই। অন্যদিন চাটা খেয়ে এর মধ্যে অমূল্য রওনা হয়ে পড়ে দোকানে। 8টা থেকে তার ডিউটি। রেনুর কাছে এসে অমূল্য মুখের ওপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল, কি মশাই, খুব যে ঘুমানো হচ্ছে, বেলা হয় না আজ? অমূল্য অদ্ভুত একটু হাসলো। আজ আর বেলা হবে না। স্বামীর হাসির আর কথার ভঙ্গিতে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর। বলল, কেন, দোকান আজ বন্ধ নাকি? কি উপলক্ষে বলো দেখি? অমূল্য চটে উঠে বলল, ন্যাকা, কি উপলক্ষে? উপলক্ষ আবার কি? উপলক্ষ আমার শ্রাদ্ধ। বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করলো। এক মুহূর্তে রেনু স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এমন যে হবে আমি আগেই জানতুম। অমূল্যের আর পাশ ফেরা হলো না। কি 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 বললে? রেনু বলল, বলবার আর আছে কি, তবু ভাগ্য যে পুলিশে দেয়নি, অমনি ছেড়ে দিয়েছে। অমূল্য বলল, কি আফসোসের কথা, কিন্তু এর চেয়ে বোধহয় পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল। আমি জেল খাটতুম আর তুমি ততদিন সাধুসঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে। কিছুক্ষণ বাদে মনে মনে কি মতলব ঠিক করে অমূল্য উঠে পড়ল। তার মুখ ধুয়ে ফিরে এসে দেখে রেনু হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। অমূল্যর কাছে এসে বলল, বাহ, অমন করে বসে রয়েছ যে, হলো কি তোমার? কিন্তু রেনুর কাছে কোনো সাড়া এলো না। অমূল্য বলল, বাহ, মুখই তুলবে না বলে ঠিক করেছো নাকি? কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হওয়ার কথা, তোমার কি? হঠাৎ রেনুর মাথা তুলে বলল, তোমার প্রাণে কি মায়া মমতা বলতে কিছু নেই একেবারে? তুমি কি খারাপ? অমূল্য পাষাণ নয়, নীরবে আস্তে আস্তে রেনুর চুলের ওপর হাত বুলাতে লাগলো। মিনিটখানেক পরে রেনু মুখ তুলে আবার জিজ্ঞাসা করলো, কি এমন অপরাধ করেছিলে যে ওরা তোমায় ছাড়িয়ে দিল? কৈফিয়তটা অমূল্যের কাছে নয়, অমূল্যের মনিবদের কাছেই যেন দাবি করেছে রেনু। অমূল্য একটু অবাক হয়ে গেল। বলল, অপরাধ আবার কি? বুড়ো ক্যাশিয়ার বেটার পেছনে লেগেছিল। অপরাধ তার স্ত্রীর জন্য। কেন এক কৌটা পাউডার হাত সাফাই করে নিয়ে দিতে পারিনি? ম্যানেজার গিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে। রেনু আজ স্বামীর কথার প্রতি বর্ণ বিশ্বাস করে বলল, সাধু যে পৃথিবীতে সকলেই তা জানা আছে। দিন কয়েক খুব চাকরি খুঁজল অমূল্য, কিন্তু হয় হয় করে কোনোটাই ঠিক হয়ে উঠল না। রেনু ভরসা দিয়ে বলে, অত ভাবো কেন? চাকরির কি অভাব আছে নাকি আজকালকার দিনে? হবেই একদিন। কিন্তু দিন কয়েকের মধ্যে চাল বাড়ন্ত হয়ে পড়ল। শুধু চাল নয়, তেল, নুন, ডাল বলতে কিছুই নেই। অমূল্যের মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, এক কাজ করা যায়, কিন্তু তুমি কিছু মনে করবে না তো? না, মনে আবার কি করব? স্নো আর সাবানের বক্সগুলো দাও, জানা লোক আছে, উচিত দামেই দিয়ে দিতে পারবো। রেনুর মুখখানা হঠাৎ যেন কালো হয়ে উঠল। তারপর বলল, আচ্ছা নাও, কিন্তু এভাবেই তো আর দিন চলবে না। অমূল্য বলল, সে তো নিশ্চয়ই, অন্য ব্যবস্থা করতে হবে। 2-3 দিন পরে দেখা গেল অমূল্য কোত্থেকে একটা দামি ফাউন্টেন পেন নিয়ে এসেছে। রেনু একবার পেটার দিকে তাকালো, আর একবার স্বামীর দিকে তাকালো। অমূল্যের প্রতি মুহূর্তে আশঙ্কা করতে লাগলো, এই বুঝি রেনু তীব্র কণ্ঠে চিৎকার করে উঠবে। কিন্তু আশ্চর্য, রেনু ও সম্বন্ধে কোনো কথাই বলল না, যেন কোনো নতুন কিছু ঘটেনি। তেমনি সহজ নিশ্চিন্তভাবে ঘর ঝাড় দিতে লাগলো। মাঝখানে একবার স্বামীর দিকে চেয়ে বলল, নারকেল তেল কিন্তু একেবারে নেই। অমূল্য বলল, আচ্ছা। সন্ধ্যার দিকে পেনটা আর দেখা গেল না। তার বদলে চাল, ডাল, তেল, কয়লার ঘর ভরে গেল। সুগন্ধি নারকেল তেল এক শিশি। রেনু এবারও কোনো কথা না বলে জিনিসগুলো গুছিয়ে তুলল। অমূল্য বলল, দাঁড়াও, আর একটা জিনিস আছে তোমার জন্য। রেনু বলল, কি? অমূল্য পকেট থেকে একটা অটিন স্নো বের করে রেনুর হাতে দিয়ে বলল, পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা। বুড়ো বিষ্টুবাবুর নাকের সামনে 5 টাকার নোটখানা বাড়িয়ে দিয়ে বললুম, চেঞ্জ প্লিজ, একটু তাড়া আছে বাইরে। রেনু হেসে বলল, এতেও জানো তুমি, আর এতেও তোমার মনে থাকে? রাত্রির অন্ধকারে স্বামীর রোমশ বুকের মধ্যে মুখ গুজে রেনু আস্তে আস্তে বলল, যাই বলো, আমার কিন্তু গা কাঁপছে এখনো। এত সাহস কি ভালো? রেনু খোপার ওপর সাদরে আসতে একটু চাপ দিয়ে অমূল্য বলল, সাহস ভালো নয়। সাহস না থাকলে এতদিন উপোস করে মরা ছাড়া গতি ছিল নাকি? তোমার মতো ভীরু হলে হয়েছিল আর কি। আজ তো একটা অকর্মার ধারী। তোমার মতো অমন সুবিধা সুযোগ যদি আমার থাকতো। অভিমানে কথা ফুটলো না রেনুর, ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার। এর জবাব রেনু স্বামীকে একদিন
দিয়ে ছাড়বে। 2-3 দিন বাদে সুযোগ তো এসেছে, কিন্তু রেনুর হাত কাঁপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে। দেওয়ালের এক কোণে পেরেকের বিনোদবাবুর হাত ঘড়িটা ঝুলানো রয়েছে, প্রায় থাকে ভারী মন বিনোদবাবুর। সেদিন আপিসের বেলা বেশি হয়ে যায়, সেই দিন আর কোনো কাণ্ডজ্ঞান না। কোনো দিন বা ঘড়ি ফেলে যান, কোনো দিন মানি ব্যাগ। খাটের ওপর লেপ মুড়ি দিয়ে মাসিমা অচেতন হয়ে ঘুমাচ্ছেন। তার কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল রেনু। নিস্তব্ধ ঘর, ঘড়ির শব্দ এখান থেকে যেন শোনা যাচ্ছে, কিন্তু আশ্চর্য, এতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয় না? এ তার নিজেরই হৃৎপিণ্ডের শব্দ। একবার রেনু চেষ্টা করলো ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু অসম্ভব। এখান থেকে তার নড়বার সাধ্য নেই, পা আটকে গিয়েছে মাটিতে। আর ওই হাত ঘড়িটার ছোট ছোট কাঁটা দুটি তার দু চোখের তারাকে বিদ্ধ করে রেখেছে। কিন্তু যদি ধরা পড়ে, যদি খোঁজ পড়ে ঘড়ির, তার রেনু কি জানে এ 6 মাসে ধরে বিনোদবাবুর ঘরে সে আসে যায়, গল্প করে, একগাছা কুটো পর্যন্ত নড়চড় করেছে? কেউ বলতে পারবে? রেনু যখন কোনো রকমে নিজের ঘরে এসে পৌঁছলো, তখন অদ্ভুত উত্তেজনা, তার মুখ লাল হয়ে উঠল, বুক কাঁপছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব। আর একবার ছোট ঘড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখল রেনু। পুরুষের প্রথম স্পর্শ কি এত তীব্র, এমন রোমাঞ্চকর? সন্ধ্যার পর অমূল্য ম্লান মুখে ঘরে ফিরে এলো। আজ তার কোনো দিকে সুবিধা হয়নি। হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল। কি ব্যাপার, আজ যে একটু বিশেষ সাজের ঘটা দেখছি। দরজায় খিল দিয়ে এসে রেনু মাসিমার সঙ্গে, স্বামীর সঙ্গে প্রায় মিলে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল, অত হিংসা কেন? সাজ তোমারও আজ মন্দ হবে না, যদিও কেবল এই রাতটুকুর জন্য, কিন্তু একটা রাত্রি কি কম? অমূল্য সাথে বিরক্ত কণ্ঠে বলল, কি বলছো? একটু পরিষ্কার করে বলো, হেয়ালি ভালো লাগে না সব সময়। রেনু বলল, সবুর, অত ব্যস্ত হচ্ছ কেন? তোমাদের সব কিছুতে তাড়াহুড়ো, একটুও ধৈর্য সয় না প্রাণে, না? খাওয়া দাওয়ার পরে আলো না নিভিয়ে স্বামীর পাশে এসে শুয়ে পড়ল রেনু। অমূল্য অবাক হয়ে বলল, আলোটা কি সারা রাত জ্বালাই থাকবে নাকি আজ? রেনু মুচকি এসে বলল, থাকলেই বা ক্ষতি আছে নাকি তাতে? না গো না, সারা রাত জ্বালা থাকবে না, একটু পরেই নিববে। দেখি বাঁধখানা বার করো দেখি। বা হাত দিয়ে আবার কি করবে? অল্প একটু দরকার আছে। ব্লাউজের ভেতর থেকে আস্তে আস্তে ব্যান্ড শুদ্ধ ছোট ঘড়িটুকু বের করে রেনু স্বামীর মণি বন্ধে বেঁধে দিল। বলল, দেখি তো কেমন মানাচ্ছে। অমূল্য মুহূর্তকাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল, কি সর্বনাশ, এ তুমি কোথায় পেলে? রেনু গম্ভীর রহস্য লোক থেকে যেন মৃদু কণ্ঠে হাসল, বলল, তা নিয়ে তোমার দরকার কি? মানাচ্ছে কিনা তাই বলো। তারপর হঠাৎ উঠে গিয়ে লাইটটা অফ করে রেনু স্বামীর গলা জড়িয়ে ধরল। আজ তার কোনো কুণ্ঠা নেই, লজ্জা নেই, দীনতা নেই। আজ সে পৃথিবী জয় করে ফিরেছে। কি গো, কথা বলছো না যে? বলো না, ঠিক মানিয়েছে কি না? মানাবারই তো কথা। আজ রেনু তার যথার্থ সহধর্মিণী। এতদিন ধরেই এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে, আজ তার উল্লাসিত হয়ে উঠবার দিন। কিন্তু স্ত্রী কোমল বাহুবেষ্টনের মধ্যে অমূল্য যেন কাঠ হয়ে রইল। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে। আর যে চিরপরিচিত দুখানি তার হাত, তার কণ্ঠ জড়িয়ে রয়েছে, তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কণ কঙ্কিত মৃণালভুজ নয়, তাও আজ শ্রীহীন, কলঙ্কিত।